একদমই অন্তর্মুখী না। অভিনয়ের প্রতি আমার আসলে যেহেতু কোনো একাডেমিক বা কোনো ব্যাকগ্রাউন্ডই নাই, ব্রেকিং ইউর ভার্জিনিটি সরে এসে এখানে সম্পূর্ণ মনোযোগটা দিই, একটু কোয়ালিটি বেছে কাজ করি, তো ওই সব মিলে একটু ব্রেক নেওয়া। আমার বেশিরভাগ কাজ হয়তো এই অপূর্বাই নিশোভার সাথে সব রোমান্টিক কাজ। একটা কাজের কথা বলো তো, ব্রেক নেওয়ার আগে কেউ দেখে নাই আসলে মুভিটা, আমি নিজে দেখতে পাই না। আমার না কোনো আলোচনা না কোনো সমালোচনা, সুন্দর জিনিসের কোনো দামই নেই। উজ্জ্বল ভাই উনি এই বাণিজ্যিক ব্যাপারগুলো খুব বোঝেন এরকম না। ওয়েলকাম টু মঞ্জু আহমেদ শো। আই এম হোস্ট মঞ্জু আহমেদ। আমার গেস্ট আজকে শার্লিন ফারজানা, আমার অনেক আগের ফ্রেন্ড। আমি এইটা মাত্র রুনা খানের শো করলাম, একই কথা। কি করো আমরা আসলে একসাথেই আমাদের জার্নিটা। শার্লিন, ওয়েলকাম টু মাই শো। থ্যাংক ইউ। বাকি কথা তুমি বলবা, ঠিক আছে? ওকে, হ্যাঁ বলো বলো বলো, তুমি শুরু করো, চলো তুমি আমাকে ওয়েলকাম করো। না, আমার অনেক ভালো লাগছে মঞ্জু। মানে একটা জিনিস তো পরীক্ষিতভাবে প্রমাণিত হয়ে গেল যে অনেক বছর পর দেখা হইলেও আসলে কিছু রিলেশনশিপ স্টেজ দ্য সেম, রাইট, ডাজন্ট চেঞ্জ ওভার দ্য পিরিয়ড অফ টাইম, আর বন্ডটা অতটাই খাটিই থাকে। রাইট। সো আই ফিল গ্ল্যাড। আই ফিল গ্ল্যাড টু। ওকে, সো আমরা যাবো তো তোমার জার্নি থেকে, বাট তুমি অনেক দিন পরে তোমাকে কেউ দেখতে পাচ্ছেন। তুমি ইন্টারভিউ কোথাও কখনো করো নাই কোনো টক শোতে? না না, দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম তুমি এরকম কোনো শোতে আসছো? ট্রুলি হ্যাঁ। আজকে এখানে যে মানে একটা ইন্টারভিউ মানে বলে কয়ে আসা, হ্যাঁ শোতে আসা, নিজের কথা বলার জন্য, এইভাবে আজ অব্দি আসলে কোথাও যাই নাই, দেও নেই। এখান থেকে আরেকটা জায়গায় যাবো, এই আজকে তোমারটা দিয়ে শুরু আর কি। বাট কেন কখনো কোথাও যাও নাই? আমি জানি না আসলে দ্য ওয়ে, তুমি জানো আমার মিডিয়ার জার্নিটা কিভাবে শুরু হয়েছে অ্যাকচুয়ালি, ইট ওয়াজ নট প্ল্যান্ড। আর আমি আসলে কখনো জানতাম না যে আমি কাজ করব। জার্নিটা দেখে তো তোমার কতটুকু মনে আছে? আমার তো মনে আছে, দেখি তোমার কতটুকু মনে আছে? আমার মনে পড়ে যে একটা কনসার্টে দেখাছো, রাইট? আমার সাথে? হ্যাঁ তোমার সাথে। এন্ড দেন নো রিজন তুমি বললা যে তোমার তো আসলে তোমার এক বড় ভাই, আমাদের সিনিয়র কমন বড় ভাই, সে তোমার সাথে আমাকে ইন্ট্রো দিছিল, হ্যাঁ পরিচয় করে দিল যে দেন জীবন জু একটু কাজ করতে চায়। না, আমি কাজ করতে চাই না, মানে সে আমাকে বলতেছিল। হ্যাঁ না, আমার সাথে একটা ফ্রেন্ড ছিল, আই রিমেম্বার। ও হ্যাঁ হ্যাঁ, সে কাজ করতে চাইতো, হ্যাঁ। তো ওর কথা বলাতে এন্ড দেন ইউ সেড প্রবাবলি যে না ও কাজ করতে পারে প্রবাবলি। তখন আমার তুমি এরকম ছিল তখন, একটু মোটা ছিল, রাইট? তো তখন ওভাবে শুরু। তো আমার আসলে কখনো প্ল্যান ছিল না কাজ করব। যাদের ওরকম প্ল্যান থাকে মাপা যে আমি এইভাবে এই লক্ষ্যে যেতে চাই, প্রবাবলি তারা ইন্টারভিউ বা প্রমোশনের ওই ব্যাপারগুলোতে আগ্রহ বোধ করে। আমি আসলে ওভাবে ভাবতামও না, ইন্টারভিউ দেওয়া হতো না। আর আমি একটু অন্তর্মুখী। ভেরি, মানে আগে তুমি এরকম ছিল না। না, আমি এরকম বিয়ের পর এরকম হয়ে গেছো? না, আমি এরকমই তো বাচ্চা হওয়ার পর এরকম হয়ে গেছো? নো নো, নট এট অল। কিছু মানুষ আমার, যেমন তুমি, আমার বন্ধু, আমার পরিবার, তাদের সাথে আমি হয়তো একদমই অন্তর্মুখী না, কিন্তু মানুষ। তুমি ভেরি টকেটিভ ভাই, কি বলো তুমি? তুমি ননস্টপ কথা বলতে পারো। তা পারি, আই স্টিল রিমেম্বার। তা পারি, রাইট। সো কখনো কোনো শোতে যাও নাই? যাইনি। বিকজ যে কি মানে রিজন থাকে না, অন্তর্মুখী তো আছে, বাট তারপরও কোনো ব্যাপার থাকে কিনা যে এই জন্য যাই নাই বা আমার কথা বলতে? আমার যেটা মনে হয়েছে যে আমি যখন অভিনয় শুরু করেছি, অভিনয়ের প্রতি আমার আসলে যেহেতু কোনো একাডেমিক বা কোনো ব্যাকগ্রাউন্ডই নাই, কিন্তু আমি যখন শুরু করলাম দেখলাম যে অভিনয়টা আসলে আমি প্রচণ্ড ভালোবাসি, প্যাশনের জায়গা থেকে। আমার মনে হচ্ছে যে আমি ওটা দিয়েই সামনে থাকতে চাই। আমি আমার পার্সোনাল লাইফ বা পার্সোনাল কোনো কারণে সামনে আসতে চাই না, হয়তো ওই ধরনের একটা ধারণা থেকে কখনো যাওয়া হয়নি। বাট এখন যেটা দেখছি যে আসলে দর্শক পর্যন্ত যাওয়ার জন্য মানুষ প্রমোশনও তো করছে কাজের, প্লাস তাদেরও হয়তো আগ্রহ থাকে আমাদের ব্যাপারে, আর ওই আগ্রহ থেকে তাদেরকে বঞ্চিত করা উচিত না। তো এই জন্য আশা, আগে অতটা ভাবতাম না, আগে এটা ভাবোই নেই। ওকে, না কংগ্রাচুলেশনস for breaking the rules, right? For breaking your virginity about talk shows, so which is a good thing. তোমার জার্নি সম্পর্কে একটু শুনতে চাইবো, কিন্তু তার আগে এখন তুমি অনেক দিন পরে ব্যাক করছো, কি ভেবে বা ব্রেক কেন গেছিলা? ব্রেক কি জাস্ট বিকজ মেয়েরা যেটার জন্য যায় যে বিয়ে, বেবি, এরকম কিছু? আগে ব্রেক নিয়ে কথা বলতে চাই। আমি আসলে কাজ যেই সময়টা করেছিলাম, এমন না যে 10 বছর ধরে কাজ করছি। মানে আমি যখন অভিনয়ে ঢুকলাম, আমার মনে হয় 2-3 বছর আই ডিড হোয়াট আই ডিড, যেই এমবডিমেন্ট অফ ওয়ার্ক।
তো ওটার পরে যখন আমি বিয়ে করলাম আমার মনে হচ্ছে যে বিয়ে করলে 2019 না 2019 হ্যাঁ 19 এ বিয়ে করেছি, তারপর তো করোনা চলে আসলো। এমন না যে আমার একটা ব্রেক নেওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমার মনে হয় বিয়ের পরের বা যে কোনো সম্পর্কের প্রথম দিকে যে অ্যামাউন্ট অফ ডেডিকেশন আর দিতে হয়, ওটা দিতে গিয়ে আমার মনে হচ্ছে যে হ্যাঁ যে আমার একটু সরে এসে এখানে সম্পূর্ণ মনোযোগটা দিই। তো এটার জন্যই। আর মানে কখন এরকম প্ল্যান ছিল যে অভিনয় থেকে দূরে থাকবো, কিন্তু আমার যে হাজবেন্ড উনি চাইছিলেন না যে একেবারে আগে যেভাবে প্রতিদিন কাজ করছি সেভাবে করি, একটু কোয়ালিটি বেছে কাজ করি। তো ওই সব মিলে একটু ব্রেক নেওয়া। মানে ইউজুয়াল কেস যেটা হয় যে মেয়েরা নায়িকারা বিয়ে করলে যেটা হয় যে জামাই ধরে রাখে যে ভাই তুমি কিছু করতে পারবে না, তোমার কেসে সেটাই হয়েছে, কিন্তু একটু কম হয়েছে আর কি, একটু কম হয়েছে, মানে স্টপ করে দেয় নাই, সেই সাহসটা পায় নাই ভদ্রভাবে বলা আর কি। কিন্তু ইন আ ওয়ে সে হয়তো এক্সপেক্ট করেছিল যে না আসলে কাজ করলে যেটা হয়, সে তো নন মিডিয়ার, তো তার একটা আইডিয়া ছিল আমার বেশিরভাগ কাজ হয়তোই অপূর্ব নিশোভার সাথে, সব রোমান্টিক কাজ। তো ওই জায়গা থেকে হয়তো একটা পজেসিভনেস কাজ করছিল, একটা জেলাসি বলবো না, জেলাস ডগ না মানে মাই হাজবেন্ড ইজ ক্লোজ টু জেলাস অপূর্ব চিকেন, মানে আমার হাজবেন্ড ইজ ক্লোজ টু অপূর্ব ভাই। সো ওইটুকু তার একটা আইডিয়া আছে। পরে আমার সাথে আমার কলিগদের সাথে দেখা হওয়ার পর এই পরিবেশটা তার মনে হয়েছে যে না, আর দ্য অ্যামাউন্ট অফ ডিজায়ার আই হ্যাভ ফর মাই ওয়ার্ক, ওই প্যাশনটাও তাকে আসলে অনেক উদ্বুদ্ধ করেছে যে না, ইউ শুড ওয়ার্ক। কেমন তোমার প্যাশনটা ছিল? তাহলে তুমি 6 ইয়ার্স এইভাবে দূরে থাকার তো কোনো কারণ না, আমার মনে হয়েছে তখন তুমি অনেক কাজ করতেছিলা। হ্যাঁ, আই ওয়াজ ওয়ার্কিং। কি কি বলো তো? হ্যাঁ, নিশু অপূর্বর সাথে আরো কি কি কতগুলো কি না, আমি অ্যাকচুয়ালি তখন ফিকশনই আসলে খুব পপুলার ছিল ওয়েন আই ওয়াজ ওয়ার্কিং। এই মাঝখানে আমি যখন কাজটা, আমার এটা দুঃখজনক আমার জন্য যে আমি যখন কাজটা বন্ধ করলাম, একটা বিরতিতে গেলাম, তারপরে ওটিটি বা এই যে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো চলে আসলো, তার আগ পর্যন্ত ফিকশন মানে এই যে টেলিভিশন ফিকশন এই সব ছিল। তো আই ইউজ টু ডু দোজ ক্রিম ওয়ার্কস। ওই কাজগুলোতে আমার যেটা মনে হচ্ছে, আমি যদি বলি যে আমি ঘুম থেকে উঠে আরেকটা চরিত্রে হয়ে যাচ্ছি, এইটার প্রতি প্যাশন, তাহলে আমি বলবো দিস হোল প্রসেস আই লাভ। এই যে গ্রিন রুম বা মেকআপ রুমে যাওয়া, এন্ড দেন ওইখানে যে একটা কন্ডেন্স মিল্ক দিয়ে চা দেয়, ওইটা খাওয়া থেকে শুরু করে, আই লাভ বিং দেয়ার। আই ফিল যে খাবার, আই ফিল যে আই বিলং টু দিস প্লেস মোর দ্যান হোম। রাইট। তো ওইটা আমি বলছি প্যাশন। আর সত্যি কথা বলতে আপনার মানে তোমার দৈনন্দিন জীবনে কিন্তু অনেক বেশি ফ্যাসেটস নাই, মাল্টি ফ্যাসেটস নাই, যদিও মাতৃত্ব ইজ আ ভেরি ওয়ান্ডারফুল পার্ট অফ লাইফ, কিন্তু এর বাইরে কি, ইফ আই নিড টু টক, শিল্পের যে এত এত ব্রাঞ্চেস, এইটা নিয়ে তুমি সাধারণ মানুষের সাথে কতক্ষণ কথা বলবা? ইউ ক্যানট। হ্যাঁ, তুমি আর আমি দেখেছি যে ইমোশন অনেক চ্যানেল হয় যখন আমি শিল্পের কোনো একটা ব্রাঞ্চে কাজ করছি। সো আই ইউজ টু মিস দ্যাট, আগে যেটা আমি আসলে বুঝি নাই। রাইট। কয়েকটা কাজের কথা বলো তো ব্রেক নেওয়ার আগে। ব্রেক নেওয়ার আগে সব তো ফিকশন, মানে কয়েকটা নাম বলো যেগুলো মানুষজন তোমাকে মনে রাখছে মনে হয়। আমার তো মনে হয় 49 বাতাস ইজ মাই রিয়েলি, দ্যাট ওয়াজ আ ফিল্ম। হ্যাঁ, দ্যাট ইজ আ ফিল্ম, ওটা আমার ভেরি ক্লোজ টু মাই হার্ট ওয়ার্ক। আর এছাড়া কেউ দেখে নাই আসলে মুভিটা? দেখেছে খুব কম মানুষ, আমি নিজে দেখতে পাই নাই। আমি নিচে দেখতে পারি। আমার মন খারাপ হয়েছে যে এত সুন্দর একটা মুভি, আমি কয়েকটা শর্ট দেখে আই ওয়াজ সো সারপ্রাইজড। খুব সুন্দর করে বানানো, লাইক থাকে না কিছু পোয়েট্রি অন সেলুলয়েড, ওরকম মনে হয়েছে, কিন্তু মুভিটা আসলে না কোনো আলোচনা না কোনো সমালোচনা, কিছুই হয় না, নোবডি ওয়াচড ইট। আমার যেটা মনে হয়েছে, এটা আমার মন খারাপ হয়েছে ওই জায়গা থেকে যে কি এত তার মানে পৃথিবীতে মানে আমাদের দেশে বিশেষ করে সুন্দর জিনিসের কোনো দামই নেই। না, ইটস নট দ্যাট। এটা আসলে মাথায় রাখতে হবে যে কেউ যদি বলে আমি ফিল্ম বানাচ্ছি কিন্তু ব্যবসায়ী কারণে না বা বাণিজ্যিক ভাবে না, তাহলে সে মিথ্যা বলছে। হ্যাঁ, আর্ট ফিল্ম যদি আমি সত্যজিৎ রায়ের আমলে চলে যাই, তাহলে আসলে আর্ট ফিল্ম, কারণ ওটা দেখানোর উদ্দেশ্যেই বানানো, ওটার থেকে কোনো পয়সা আসবে বা টাকা আসবে এই জন্য নয়। তো আমার মনে হয় যে আমাদের যিনি ডিরেক্টর উজ্জ্বল ভাই, উনি এই বাণিজ্যিক ব্যাপারগুলো খুব মানে খুব বোঝেন এরকম না। উনি এমন সময় রিলিজ দিয়েছেন ফিল্মটা, করোনা কালীন সময়, যখন ওই ফিল্মটা দিয়ে আমাদের হল ওপেন হয়েছে। কয়টা মানুষ স্বাভাবিকভাবে ফিল্ম দেখতে যাবে যেখানে আমরা মানে মারা গেছেন এরকম একটা ফ্যামিলিতে আত্মীয় স্বজনদের বাসায় যাচ্ছি না। ইনফ্যাক্ট আমি তখন আমার ডিরেক্টর উজ্জ্বল ভাইকে বলেছিলাম যে বিকজ আমার বেবি তখন হবে, এরকম একটা সময় আমি তো নিজেই হলে যেতে পারবো না, তো
উনি বলেছেন যে আমার মনে হয় এরকম একটা সময়ে 49 বাতাসের মাধ্যমে যদি আমি একটা পজিটিভিটি ছড়াতে পারি, তো ওনার গোল ডিফারেন্ট, ওনার পারপাস ডিফারেন্ট, যেটা হয়তো আমাদের না। আমি চাইবো আমি একটা ফিল্ম করলে সবাই দেখুক, রাইট। ওইটা দর্শক পর্যন্ত যাক, হয়তো আমার ডিরেক্টরের ওই পারপাসটা ছিল না, এর জন্য সে হয়তো তার ভাবনা থেকে ওই সময় রিলিজ করেছে। আমার মনে হয় এটা যদি উনি এখনো কোনো ওটিটিতে দেয়, অনেক মানুষ দেখবে, আগ্রহ দিচ্ছে না করে কেন? দেখবে। টিভিতে তো মনে আই হয় হ্যাভ জানি দ্য এটা না? সেম কোয়েশ্চেন। তাই না, টিভিতেও মনে হয় এটা অনার হয় না, তাই না? না হয় নাই, একবার শুধু ওই যে ওই সময় ঈদে চ্যানেল আইতে গিয়েছিল, আচ্ছা, তার মানে যখন একবার অনেক হয়েছে। হলে চলছে। সো আই থিঙ্ক দের ইজ দিস গ্যাপ অফ ম্যানেজমেন্ট, যে আমি এটা প্রমোশনটা কিভাবে করব, মার্কেটিংটা কি করব, আর এখান থেকে আমার আসলে প্রত্যাশাটা কি। যেমন শঙ্কর দাসের একটা ফিল্ম বের হলো প্রিয় মালতী, আমি বলবো এটাও তো খুবই ইন্দ্রিয় স্পর্শী একটা গল্প, কিন্তু সেটা তো মানুষ পর্যন্ত যাচ্ছে কারণ ওরা পৌঁছাচ্ছে রিলিজের আগে। ওই প্ল্যানটা থাকাটা খুব উচিত জরুরি ছিল। রাইট। সো 49 বাতাস।